প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি আয়োজন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশনে। দর্শক, বরাবরের মতোই আছি পুরো আয়োজন জুড়ে আমি ডাক্তার শাহেদ ইমরান। নতুন একজন দম্পতি তার দীর্ঘদিন থেকে সন্তান হচ্ছে না, এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু আমরা দেখছি আমাদের আশেপাশে পরিবারের অনেকেই আছেন এরকম ধরনের সমস্যা নিয়ে আমাদের ডাক্তারের কাছে আসেন। আসলে এটি কি ধরনের সমস্যা আমরা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন দর্শক, আজকের আমাদের আলোচনার বিষয় কি হবে। তবে একটু বলে রাখি, প্রথম সন্তানের পরেও অনেক সময় দেখা যাচ্ছে দ্বিতীয় সন্তানটি হতেও কিন্তু অনেক সময় দেরি হয়। সেই ক্ষেত্রেও কিন্তু একটা অনিশ্চয়তা কাজ করে। দর্শক, এই যে সমস্যাটি, এটি কি আসলে সমস্যা নাকি রোগ নাকি সামাজিক একটি সমস্যা, প্রতিবন্ধকতা কোনটি, এই বিষয়টি জানবো আজকে আমরা। আমাদের সেই কারণেই শিরোনাম দিয়েছি আমাদের এই অনুষ্ঠানের বন্ধ্যাত্ব সমস্যার আধুনিক চিকিৎসা। বন্ধ্যাত্ব আসলে রোগ নাকি সমস্যা, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব এবং চিকিৎসা বিষয় নিয়ে কথা বলবো। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আপনারা সরাসরি যুক্ত হতে পারেন আপনাদের প্রশ্ন নিয়ে আমাদের এই অনুষ্ঠান। আজকে আমাদের আলোচনার বিষয়টি আপনারা জেনে গেছেন, সুতরাং এ বিষয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের সাথে আছেন, দেশের স্বনামখ্যাত একজন চিকিৎসক অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম, চিফ কনসালটেন্ট ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টার। অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম ম্যাডাম, আপনাকে স্বাগত জানাচ্ছি টিএন বাংলা স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানটি পুরোটাই জুড়ে আজকে আমরা বন্ধ্যাত্ব চিকিৎসার আধুনিক সমাধান যেগুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তার আগেই আমাদের এটিএন বাংলার সর্বশেষ যে প্রতিবেদন, সেই প্রতিবেদনটি দেখে আসি, তারপরে আমাদের মূল আলোচনা শুরু হবে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় দেশে আরও ২৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৭,৬৫০। মৃতদের মধ্যে ১৮ জন পুরুষ ও ৬ জন নারী। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৭, রাজশাহী বিভাগে ৩ জন, এছাড়া চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২ জন করে মারা গেছেন। এ সময় ১২,০৯৬টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছে ৯১০ জন। এই নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৫,১৬,৯২৯। শনাক্ত বিবেচনায় আক্রান্তের হার ৭.৫২%। ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৯১৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪,৬১,৫১৫। সুস্থতার হার ৮৯.28%। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। দর্শক, প্রতিবেদনটি বলে দিচ্ছে যে করোনার বর্তমান পরিস্থিতি আমাদের চিকিৎসা ব্যবস্থায় এই করোনার সমস্যাটি আমাদের নিশ্চয়ই নতুন করে আমাদের শিক্ষা দেয় কিভাবে আমাদের চিকিৎসা নেওয়া উচিত এবং আমাদের এই মুহূর্তে যেই আমরা স্বাস্থ্যবিধির কথা বলছি সেই বিধিটি আমাদের পালন করা খুব জরুরি। আশার বিষয় যে আমাদের সারা পৃথিবীতে এখন শুরু হয়েছে করোনা ভ্যাকসিনের প্রয়োগ। তবে আমরা বাংলাদেশেও নিশ্চয়ই প্রত্যাশা করছি যে আমরা যত দ্রুত সম্ভব এই ভ্যাকসিনটি আমাদের সাধারণ মানুষের জন্য পাওয়া যাবে। আমরা নিশ্চয়ই নিরাপদে থাকব, আপনারাও নিশ্চিত নিরাপদে এবং নিরাপত্তার সাথে থাকবেন। আপনার সুস্থতাই আসলে পরিবারের সুস্থতা বিরাজ করবে এবং পাশের মানুষটিও সুস্থ থাকবেন আপনি যদি সচেতন হন। আমরা আজকে কথা বলছি বন্ধ্যাত্ব সমস্যার আধুনিক চিকিৎসা নিয়ে। আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারেন। অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম দেশের খুবই জনপ্রিয় একজন চিকিৎসক, এই বন্ধ্যাত্ব চিকিৎসায় একজন পায়োনিয়ার চিকিৎসক। আমরা নিশ্চয়ই আপনারা যারা প্রশ্ন করবেন আমরা সেই প্রশ্নগুলো নিয়ে উত্তর দেবার চেষ্টা করব। অধ্যাপক ডাক্তার রাশিদা বেগম, আপনাকে পেয়েছি আমরা, আপনার খুবই ব্যস্ততম সময় যায় এবং এই করোনার সময় আপনি শুরু থেকেই এই রোগের চিকিৎসা দিয়ে আসছেন। স্ত্রী ও প্রসূতি রোগ, মানুষের যে রোগ রয়েছে সেগুলো নিয়ে আপনি কিন্তু চিকিৎসা দিচ্ছেন। আমরা যেটিকে বলি যে আমাদের ফ্রন্টলাইনার, আমাদের স্পাইডারম্যান, আমাদের যোদ্ধা সম্মুখ সারির, তাদের মধ্যে আপনি একজন খুবই খ্যাতিমান একজন মানুষ। আমরা একটু বন্ধ্যাত্ব চিকিৎসা নিয়ে কথা বলছি। বন্ধ্যাত্ব আসলে কি ধরনের সমস্যা, এটিকে কি আসলে রোগ বলবো নাকি সামাজিক সমস্যা, কোনটি বলা যায়? ধন্যবাদ তোমাকে। বন্ধ্যাত্ব তো অবশ্যই একটি সমস্যা এবং গুরুতর সমস্যা, কারণ এটি শুধু ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ থাকে না। যদি এখানে দুজন মানুষ ইনভলভ, একজন পুরুষ, একজন স্ত্রী, স্বামী স্ত্রী, এবং তার সাথে একটি পরিবার সম্পৃক্ত থাকে। কারণ পরিবারের দাদা দাদি, নানা নানি, তারাও চায় যে একটা নাতি দরকার। কাজী গোটা পরিবারই কিন্তু এর সাথে জড়িত থাকে। কাজী এটা একটা সমস্যা পারিবারিক, তারপরে সামাজিক সমস্যা। সমাজের লোকদের কোনো অসুবিধা নেই, আমার বাচ্চা না হলে সমাজের কোনো অসুবিধা নেই, কিন্তু তারা বিরক্ত করে যে কেন হচ্ছে না। সামাজিক সমস্যা উল্টো দিক থেকে, যে ওই পরিবারের সদস্যকে সবসময় তারা কটাক্ষ করতে থাকে, প্রশ্ন করতে থাকে কেন হচ্ছে না। এই একটা বিরক্তিকর পরিস্থিতিতে যাদের হয় না তারা পড়ে আর কি।
তো এটা আসলে কোনো রোগ না, তবে বিভিন্ন রোগের জটিলতা। হ্যাঁ, অনেক অনেক রোগ আছে যে যে সমস্ত রোগের কারণে বাচ্চা হওয়ার যে উপাদান থাকে সেগুলো বিশেষ করে গ্যামিট যেটা বা আমরা ডিম্বাণু শুক্রাণু বলি সেটা তৈরিতে ব্যাহত হয়। সেটা সেরকম অনেক এন্ডোক্রাইন প্রবলেম আছে, থাইরয়েড প্রবলেম যদি থাকে, প্রোল্যাকটিন যদি বেশি থাকে, ডায়াবেটিস যদি থাকে, তাদের মেয়েদের বেলায় শুক্রাণু ভালো হয় না, ছেলেদেরও এফেক্ট করে। তারপরে মেয়েদের অন্য অসুখ আছে, এন্ডোমেট্রিওসিস একটা ডিজিজ আছে, জরায়ুতে যদি টিউমার থাকে, এসব কারণে ছেলেদেরও যদি তাদের অনেক অসুস্থতা থাকে সেটার কারণে হতে পারে, পার্টিকুলারলি গোনাডাল ডিজিজ যদি থাকে সেগুলো। এবং কিছু কিছু চিকিৎসার ড্রাগের জন্য, ড্রাগের এফেক্টে হয়। ছেলেদের যেমন আর্থ্রাইটিসের জন্য যদি ট্রিটমেন্ট হয় সেই ড্রাগটা স্পাম সিনথেসিস কমিয়ে দেয়। তারপর আরও অনেক ড্রাগ আমরা দৈনন্দিন জীবনে অন্যান্য চিকিৎসার জন্য যে খাই, একদম খুব হালকা ওষুধ, যেমন গ্যাস্ট্রিকের জন্য যে সাইমিটিডিন খাওয়া, সেটাতেও কিন্তু অসুবিধা করে। অর্থাৎ ওষুধ খাওয়ার ক্ষেত্রেও কিন্তু ওষুধের কারণেও এই সমস্যাটি হতে পারে। কাজেই কিছু কিছু ডিজিজ এবং কিছু কিছু ডিজিজের চিকিৎসার ফলাফলও হতে পারে। কাজে মাল্টিপল ফ্যাক্টর আছে যে সমস্ত কারণে বোথ মেল অ্যান্ড ফিমেল তাদের বাচ্চা না হতে পারে। কাজে সরাসরি এটা কোনো ডিজিজ না, কিন্তু অন্যান্য ডিজিজের ইফেক্ট, ডিজিজের ট্রিটমেন্টের ইফেক্ট, এবং বাচ্চা হয় না সেটাকে ডিজিজ বলবো না, কিন্তু একটা মেন্টাল হেলথ প্রবলেম। হ্যাঁ, এটা শারীরিক প্রবলেম, মেন্টাল হেলথ প্রবলেম, এটা বিশাল মেন্টাল হেলথ প্রবলেম। একটু আধটু না, অনেক মেয়েরা অনেক সুইসাইডাল টেন্ডেন্সিও ডেভেলপ করে। কারণ বাচ্চার যে কারণেই না হোক, আমাদের সমাজে দেখা গেছে যে মেয়েরা ভীষণভাবে নিগৃহীত হয়, সরাসরি তাকেই কিন্তু দোষ দিতে থাকে। এই ভেরি রিসেন্টলি, কয়েকদিন আগে আমার এক পেশেন্ট এসে, তার দীর্ঘদিনের বিবাহিত জীবন, তাদের বাচ্চা হচ্ছে না, কিন্তু এখন মহিলার বয়স হয়ে গেছে 39-40 মতো বয়স হয়ে গেছে। এখন মহিলার জন্য বাচ্চা হবে না তার যদি হাজব্যান্ড ভালো থাকে, কিন্তু হাজব্যান্ডের অ্যাজোস্পার্মিয়া বলে, স্পাম সিনথেসিসই হয় না। সে কোনোদিন সেটা টেস্ট করে নাই, সবসময় বলে আসছে মানে আমাদের অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত গ্রুপ যারা আছে, স্বাস্থ্য শিক্ষা তাদের একটা ধারণা, তাদের একটা মানুষের ধারণা যে তাদের ফিজিক্যাল রিলেশনশিপে সে যেহেতু পারফেক্ট পোটেন্ট আছে, তাহলে তার কোনো সমস্যা থাকতে পারে না। এটা একটা বদ্ধমূল ধারণা একটা গ্রুপের, যে সে সবসময় আমাদের সাথে তর্ক করতে থাকে যে আমার তো কোনো অসুবিধা হয় না, আমি তো একসঙ্গে থাকতে পারি, আমার কোনো সমস্যা নেই। তাকে বোঝানো যায় না যে এটার সাথে রিপ্রোডাকশনের সম্পর্ক অবশ্যই আছে, যে পারফেক্টলি কয়টাস করতে হবে, কিন্তু তার সাথে তার গ্যামেটের কোনো সম্পর্ক নেই, এটা জিনিসটা বোঝানো যায় না। তো অ্যাজোস্পার্মিয়া ছিল, এখন ইয়াং বয়সে যদি সে ট্রিটমেন্ট করতো তাহলে আমরা তাকে টেস্ট টিউব করতে পারতাম, অ্যাজোস্পার্ম হলো। কিন্তু এখন যেটা হয়েছে, এই ভদ্রলোকের যদি স্পার্ম আমরা পাইও, ভদ্রমহিলার বয়স হয়ে গেছে 39, তার এখন আর এগ নেই, ফুরিয়ে গেছে। মেয়েদের তো অনেক অল্প বয়সে এগ শেষ হয়ে যায়, তার এগ শেষ হয়ে গেছে। এখন যদি বলি যে বাচ্চা হবে না, হয়তো মহিলাকে ইভ্যালুয়েট করব। ম্যাডাম, আমরা এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব। আমাদের সাথে একজন দর্শক আছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, বলুন আপনার সমস্যাটি। আমি শফিকুল বলছি, বিজিবি থেকে। আমি বর্তমান সিলেটে আছি। জি ভাই, আপনার সমস্যাটি বলুন। প্রবলেম আমার হলো বাচ্চা হয় না। আমি এবং আমার ওয়াইফ দুইজনই এখানে গয়নি বিশেষজ্ঞ একটা ডাক্তারের কাছে গেছিলাম। উনি মানে আমার সিমেন টেস্ট করা হয়েছে, এখানে মানে সিমেনে শুক্রাণু নাই। জি জি, এই প্রবলেমটা দেখা দিচ্ছে। মানে আমি বেশ কয়েকটা করার পরে এফএনএসিও করা হয়েছে, এই টেস্টটাও মানে ওই শুক্রাণু নাই। জি, আপনার আমি এই ব্যাপারে কোন জায়গায় গেলে, কোথায় গেলে সবচেয়ে ভালো মানে ইয়াটা পাবো, জি চিকিৎসাটা পাবো? কোন প্রশ্ন আছে ম্যাডাম? বুঝলাম যে একটু আগে যেটা বললাম, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আপনি অনুষ্ঠানটি শুনতে থাকুন। অ্যাজোস্পার্মিয়া যেটা বললাম, তার কিন্তু বলছিলেন ম্যাডাম যে সেই প্রবলেমই। এটার জন্য আসলে যে কোনো এআরটি সেন্টারে যেতে পারে। বাংলাদেশে এখন 10টা সেন্টার আছে, রানিং সেন্টার, সবাই কিন্তু এই কাজগুলো করে। এই এআরটি সেন্টারে না গেলে কিন্তু তার স্পাম আছে কিনা, এটা কিন্তু শুধু এফএনএসি দিয়ে হবে না। এফএনএসি জাস্ট নিডল অ্যাসপিরেশন করে নাও পাওয়া যেতে পারে একটা ব্রিকে। কাজে এটা প্রথমে এপিডিডার্মিসে ট্রাই করা হয়, সেখানে না পেলে টেস্টিসে ট্রাই করা হয়, সেখানে না পেলে টেস্টিস কেটে
সেমিনিফারাস টিউবুলস বের করে তারপরে সার্চ করা হয়, তাতেও যদি না পাওয়া যায় আন্ডার মাইক্রোস্কোপে একদম টেস্টিসকে দুভাগ করে মাইক্রোস্কোপ দিয়ে তারপরে দেখে যেসব জায়গায় সোয়েল থাকে সেখানে স্পার্ম থাকার সম্ভাবনা থাকে, সেখান থেকে পিক করা হয়। কাজে এক্সটেন্সিভ সার্চিং দরকার এবং সেটার জন্য এআরটি সেন্টার ছাড়া হবে না। হবে না, অর্থাৎ উনি যেখানে আছেন সেখানে যদি কোনো এআরটি সেন্টার থাকে তবে সিলেটে বললেন যতদূর সম্ভব সিলেটে এখনো নাই একটা এরকম কোনো সেন্টারে, হ্যাঁ আশেপাশে কোনো সেন্টার যদি থাকে বা ঢাকায় আসতে পারেন আপনারা ঢাকায় বেশিরভাগ ঢাকাতে বা একটা আছে চিটাগাঙে, সিলেটে একটা কেবল খুলেছে সেখানে এত এক্সটেন্সিভ পর্যায়ে হবে। ধন্যবাদ দর্শক, আমাদের সাথে আরো একজন দর্শক রয়েছেন, কে আছেন আমাদের সাথে? দর্শক আপনার নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি আমরা শুনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি সামিনা নাজনীন বলছি উত্তরা থেকে। জি বলুন। জি শুনছি, আপনি বলুন। আমি ডাক্তারের কাছে আমার বাবু হওয়ার জন্য যাই, উনি একটা সমস্যার কথা বলে যে আমার অ্যান্ড্রোমাইসিস আছে। অ্যান্ড্রোমাইসিসের কারণে আমার কনসেপ্ট করছে না, কিন্তু অ্যান্ড্রোমাইসিস জিনিসটা কেন হয়, কি হয়, মানে কেন হচ্ছে না, এইটা একটু অ্যান্ড্রোমাইসিস জিনিসটা কি এটা আমি একটু জানতে চাচ্ছেন। জি ধন্যবাদ দর্শক, আপনি নিশ্চয়ই আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনি দেখতে থাকুন। আমরা এন্ডোমাইসিস নিয়ে ধন্যবাদ আপনাকে। এন্ডোমেট্রিওসিস, যেটা এন্ডোমেট্রিওসিস হলো একটা জরায়ুর মধ্যে একটা লাইনিং থাকে যেটাকে আমরা বলি এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামটাই প্রতি মাসে তৈরি হয় বাচ্চা রিসিভ করার জন্য। এখানে এই যে মেনস্ট্রুয়াল সাইকেল যেটা আছে, যে বাচ্চা যদি না হয় মেনস্ট্রুয়েশন হয়ে যায়, আবার পরের মাসে আবার রেডি থাকে এন্ডোমেট্রিয়ামটা, যেটা ফার্টিলাইজড এমব্রায়ো পেলে সেটা বসবে। এভাবে এন্ডোমেট্রিয়াল বেড তৈরি করে বাচ্চার জন্য। এই এন্ডোমেট্রিয়ামটা কিছু কিছু মেয়েদের, এটা কোনো স্পেসিফিক কারণ জানা নেই, অনেকগুলো থিওরি আছে, সেটা কার কোন কারণে হয় সেটা বলা মুশকিল। একদম হেড টু ফুট যে কোনো জায়গায় হতে পারে। হ্যাঁ, কাজেই সেটার ব্রেইনে হয়, চোখে হয়, ফুসফুসের পর্দাতে হয়, তারপরে কোনো কাটা জায়গা, অপারেশনের আগে যে কাটা স্কার বলে সেখানে হয়, নাভিতে হয়, বিভিন্ন জায়গায় হতে পারে। মূলত বেশিরভাগ সময় হয় ওভারিতে এবং ওভারির পিছনে বা পাউচ অফ ডগলাস, রেকটাম যে খাদ্যনালীর শেষ অংশ, সেটা ইউট্রাসের পিছনে, এই সমস্ত জায়গায় খুব বেশি হয়। ওভারিতে যে যখন হয় তখন সেটাকে একটা সিস্টিক আকার ধারণ করে। এই এন্ডোমেট্রিয়ামটা বাইরে তৈরি হয়, যেটাকে একটোপিক এন্ডোমেট্রিয়াম বলে, মানে বেজায়গায়, তার জায়গা তোটা না, ইউট্রাসের মধ্যে তার জায়গা। কাজে অন্য জায়গায় হয়, তখন প্রতি মাসে যে মেনস্ট্রুয়েশনের সময় যে চেঞ্জটা হয়, সেই চেঞ্জটা কিন্তু ওই একটোপিক এন্ডোমেট্রিয়ামের মধ্যেও হয়। ফলে ওখানে ব্লাড ভেসেল গ্রো করে, এন্ডোমেট্রিয়াল গ্রো করে। যখন মেনস্ট্রুয়েশন হয় তখন এন্ডোমেট্রিয়ামের লাইনিংটা ভেঙে মাসিক আকারে বেরিয়ে যায়, কিন্তু ও তো আর বের হতে পারে না, ওটা ক্লোজড স্পেসের মধ্যে হয়, কিন্তু ওখানে মেনস্ট্রুয়েশন হয়। হওয়ার ফলে ওটা ওখানে অ্যাকুমুলেট হতে থাকে, হতে হতে একটা সিস্ট তৈরি করে। তো এই সিস্টটা ওভারিতে যখন সিস্ট হয় তখন সে অনেকটা ওভারিয়ান টিস্যু নষ্ট করে ফেলে আশেপাশের, এবং এই কিছু কিছু ফ্লুইড এক্সুডেশন হয়, ওই ব্লাডটা পরে অ্যাডিশন হয়, আলকাত্রার মতো একটা থিক কনসিস্টেন্সি হয়, কালো চকলেট কালারের হয় বলে চকলেট বলা হয়, চকলেট চিজ। তো আশেপাশের অর্গান সব টিউব। এই ক্ষেত্রে আমাদের যে দর্শক যিনি বলছিলেন যে এই সমস্যার কারণে কি তার বাচ্চা হয় না, হ্যাঁ, এখন উনি কেন হয় জানতে চাচ্ছেন, দেখে আমি একটু এলাবোরেটলি বললাম, মানে জানার ইচ্ছে যেহেতু। তো সব অর্গানগুলোকে অ্যাডিশন করে ফেলে, ইউট্রাসের পিছনে ইউট্রাস, ওভারি, টিউব সব লেগে থাকে, খাদ্যনালী একদম ভয়ঙ্করভাবে লেগে থাকে অনেক সময়, যেটাকে সিভিয়ার স্টেজে যখন হয়। তো এটার জন্য হয় কি, খুব এন্ডোমেট্রিওসিস একটা সিগনিফিক্যান্ট, মহিলাদের কিন্তু এটার জন্য বাচ্চা হচ্ছে না। কারণ এই যে বললাম লেগে থাকে সব জায়গায়, তাহলে তো বাচ্চা হওয়ার যে পরিস্থিতি, টিউব তো ওভারি থেকে যে এগ বের হবে সেটা টিউবকে নিতে হবে, তো সেটা থাকে না, তো ফ্রি স্পেস থাকে না, টিউব কাজ করতে পারে না, ওভারি থেকেও হয়তো ডিমান্ডটা বের হতে পারে না, বিভিন্ন কারণ আছে আবার বাচ্চা না হওয়ার। এখন এটার জন্য কিন্তু এই সিস্ট হলে যখন আলট্রাসোনোগ্রাফিতে সিস্ট ধরা পড়বে, ডায়াগনোসিস হবে, এবং অনেক সময় আলট্রাসোনো বলতে পারে যে অ্যাডিশন আছে, ওভারি ইউট্রাসের পিছনে লেগে থাকলে আমরা যখন ট্রান্সভেজানাল আলট্রাসাউন্ড করি মুভ করে না, বুঝতে পারি যে ওভারি ইউট্রাসের সাথে লেগে আছে। তো ওভারি যদি লেগে থাকে, টিউবে অ্যাডিশন থাকার চান্স থাকে, তার কিন্তু ল্যাপ্রোস্কোপি করে ওটা ঠিক করে না দিলে বাচ্চা হওয়ার চান্স কম অনেক। তখন যেটা হয় যে পেশেন্ট একটা সার্জারির কথা শুনলে একটু ভয় পায়, সেই জন্য একটা গ্রুপ আছে ডিলে করতে থাকে, যত ডিলে করবে তত সিস্ট বড় হবে এবং প্যাথোলজিটা প্রোগ্রেসিভ হবে, ঝুঁকি বাড়বে এবং আরো বাড়বে। এবং এন্ডোমেট্রিওসিসদের খুব অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট করা উচিত, অ্যাক্টিভলি ট্রিটমেন্ট করা উচিত, যাতে অল্প সময়ে বাচ্চা পেতে পারে।
কাজে আপনার ওনার কাছে আর উপদেশ যে আপনার ডাক্তারের কাছে যান, উনি যেভাবে বলেন, হ্যাঁ, কারণ সব গাইনোকোলজিস্ট এই বিষয়ে অবগত যে কিভাবে কি চিকিৎসা করতে হবে, জি। তো সেটা ফলো করা উচিত এবং খুব অল্প সময় না হলে আস্তে আস্তে অ্যাডভান্স ট্রিটমেন্টের দিকেও যাওয়া উচিত। জি ম্যাডাম, আপনি এআরটি সেন্টার নিয়ে বলছিলেন। বাংলাদেশে তো আপনার নিজেরই একটি ইনফার্টিলিটি কেয়ার এবং রিসার্চ সেন্টার বলে একটি সেন্টার আছে। আপনারা আসলে এই যে সরকারি ব্যবস্থাপনায় এই যে বন্ধ্যাত্বের চিকিৎসার ব্যবস্থা যে রয়েছে বাংলাদেশে, আমরা খুব লক্ষ্য করে দেখছি যে গত কয়েক দশক ধরে এই চিকিৎসার জন্য মানুষ বাইরে যেতে হচ্ছে। বাংলাদেশে কি এই চিকিৎসা রয়েছে কিনা? কেননা আমাদের আজকের আলোচনার বিষয় কিন্তু বন্ধ্যত্ব সমস্যার আধুনিক চিকিৎসা। এই আধুনিক চিকিৎসাটি আসলে আপনারা দিতে পারছেন কিনা বা কিভাবে দেওয়া যায়? সব চিকিৎসায় আছে, আধুনিক চিকিৎসা যেটা সবই আছে এবং যেটা বললাম প্রায় 10টা সেন্টারের মতো আছে, একটি সবাই কাজ করছে এবং সরকারি লেভেলেও ঢাকা মেডিকেলে কিন্তু সেন্টার এস্টাবলিশড হয়ে গেছে, কাজ এখনো শুরু হয়নি কিন্তু জি। তাদের সেট আপ রেডি সব কিছু। এখন বাইরে যায় পেশেন্ট তো আমাদের অনেক। আচ্ছা, এখন যেটা হলো যে এখানে ধনী গরিব সবাই কিন্তু বাইরে যাচ্ছে, আবার আমাদের কাছেও আসছে। আমাদের কাছেও যারা অর্থনৈতিক সচ্ছলতা আসে তারাও আসে, আবার একেবারে গরিব লোক আসে। এখন অন্য ট্রিটমেন্ট একটা গরিব পেশেন্টকে যত সহজে করতে পারতাম, এইটা সেটা করা যাচ্ছে না, কারণ এত এক্সপেন্সিভ যে আমি যদি আমাদের সমস্ত চার্জ ছেড়ে দেই, ক্লিনিকও যদি কিছু না রাখে, তারপরে তাকে একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট খরচ করতে হবে। ড্রাগ, ডিসপোজেবল মিডিয়া, যেসব জিনিস প্রয়োজন হয় সেই জিনিসটা, যার জন্য একেবারেই গরিব শ্রেণীর ট্রিটমেন্ট কিন্তু এটা করা যায়। এটা একটা বিলাসী চিকিৎসা আসলে, এটা পয়সাওয়ালাদের চিকিৎসা, বিলাসী চিকিৎসা। এবং কিন্তু সাধারণ মানুষের এই জন্য বিলাসী বলছি যে সারা পৃথিবীতে যে সমস্ত দেশের চিকিৎসা ফ্রি, তারাও কিন্তু ইনফার্টিলিটি চিকিৎসা ফ্রি করে না। যেমন ক্যান্সারের চিকিৎসা ফ্রি, হার্ট ডিজিজ ফ্রি, অনেক কিছু আছে ফ্রি ডেভেলপড কান্ট্রিজগুলোতে, কিন্তু ওরাও কিন্তু একসময় ইনিশিয়ালি করতোই না, ইনফার্টিলিটির কোনো ট্রিটমেন্টই ফ্রি করতো না। এখন কোনো কোনো দেশে একটা দুইটা সাইকেল ফ্রি করে, কারণ এটার আবার রিপিটেডলি করতে হয়। এক সাইকেলই সাকসেসফুল হবে কোনো নিশ্চয়তা নেই, হয়তো দেখা যায় কারো 3 বার 4 বার 5 বার 6 বারও লাগতে পারে, কিন্তু ওরা হয়তো কোনো কোনো দেশে একটা সাইকেল অথবা দুটো সাইকেল ফ্রি করবে, তারপরে আবার নিজের পয়সা দিয়ে করতে হবে। আমি সেই জন্য বলছি যে বিলাসী চিকিৎসা এই কারণে যে এতে কারো শারীরিক প্রাণহানি হয় না, কারো শারীরিক অসুস্থতা নাই। নিজে যদি সুইসাইড করে প্রাণ না দেয় তাহলে প্রাণহানি হওয়ার কোনো আশঙ্কা নেই, যার জন্য এটার জন্য কোনো আপনি কোনো এইডও পাবেন না, সরকারিভাবে কোনো সহায়তা দেওয়া হয় না। সব কিছু মিলিয়ে ট্রিটমেন্টটা একটু নেগলেক্টেড, গরিব পেশেন্টদের বেলায় তারা এই ফেসিলিটিটা পাচ্ছে না। আমরা ব্যক্তিগতভাবে কারোর প্রতি দয়া পরামর্শই যদি করি সেটা আলাদা, চিকিৎসা দিয়ে যাচ্ছে, সেটা তো খুব বেশি করা সম্ভব হয় না। বন্ধ্যাত্ব চিকিৎসার আসলে অনেক ধরনের মডিউল আছে, আপনি যেটি বলছিলেন আমরা সেই বিষয়গুলো নিয়ে শুনবো। আমাদের সাথে একজন দর্শক আছেন। জি দর্শক, কে আছেন আমাদের সাথে? নাম বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার সমস্যা? ভাই, আমি একজন 30 সপ্তাহ প্রেগনেন্ট। জি। তো আমার ইনফার্টিলিটি সমস্যা ছিল, তো ন্যাচারালি বেবি কনসিভ হয়েছে। হওয়ার পর এখন আমার মা ছিল, তো আমি ম্যাডামের রোগী, নিয়মিত রোগী। তো এখন আমার দূরত্ব ঢাকা থেকে অনেক দূরে হওয়াতে সরাসরি দেখা করতে পারছি না। এখন অনলাইন সার্ভিসটাও তো ইদানিং বন্ধ হয়ে গেছে। তো আমার একটা প্রবলেম ছিল হচ্ছে আমার মায়োমা ছিল আর কি। এখন আমি জানতে চাচ্ছিলাম মায়োমা কি সিজারের সাথে একসাথে অপারেশন করা যাবে কিনা? জি, ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন আমাদের অনুষ্ঠানটি। আপনার প্রশ্নটি অবশ্যই আমরা গুরুত্ব সহকারে ম্যাডাম আলোচনা করবেন। ম্যাডাম, আপনি করোনা চিকিৎসা নিয়ে তো আমরা আসলে কথা, বন্ধ্যাত্ব চিকিৎসা এবং করোনাকালীন সময়ে বিশেষ করে এই ব্যাপারে নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করব। আমরা যদি দর্শকের এই প্রশ্নটির উত্তর দিয়ে দিই। মায়োমা সহ প্রেগন্যান্সি হয়েছে এবং আমার কাছে ছিল, সে বলছে তার মানে মায়োমাটা এমন একটা জায়গায় লোকেটেড যে তার প্রেগন্যান্সি কোনো এফেক্ট করবে না। তা নাহলে মায়োমা কিন্তু একটা টিউমার, জ্বরের টিউমার। জ্বরের টিউমার কিন্তু সাধারণত ফেলে দেওয়া হয়, কারণ জ্বরের টিউমারও কিন্তু রেসপন্সিবল ফর ইনফার্টিলিটি, এবং সেটা মায়োমার লোকেশন, সাইজ, নাম্বার অনেক কিছুর উপর ডিপেন্ড করে। যেটা সিঙ্গেল মায়োমা হয় এবং সেটা যদি জ্বরের বাইরের দিকে থাকে সেটাকে আমরা বলি সাবসেরাস মায়োমা। সাবসেরাস মায়োমা কখনো প্রেগন্যান্সি হতে অসুবিধা করে না এবং প্রেগন্যান্সি টিকিয়ে রাখতে অসুবিধা করে না। যেটা হয় যে অনেক সময় প্রেগন্যান্সির যে চেঞ্জ হয় সেই চেঞ্জের জন্য ওটা একটু হাইপারেমিক হবে, একটু ভাস্কুলারিটি বাড়বে, গ্রোথ বাড়ে, পেইন হতে পারে সামান্য। হ্যাঁ, কিন্তু এই টিউমার প্রেগন্যান্সি ডেলিভারির সময় ফেলা যাবে যদি তার সিজারিয়ান সেকশন করতে হয়
এবং সেটাও ডিপেন্ড করে যে লোকেশনটা কোথায়। যদি নিচের দিকে হয় তাহলে তার ডেলিভারিতে হ্যাম্পার করতে পারে, আচ্ছা যদি উপরের দিকে হয় তাহলে সে ডেলিভারিতেও হ্যাম্পার করবে না। যদি ডেলিভারি তার নর্মাল হয়ে যায়, পারভাইজানের ডেলিভারি যদি হয়ে যায়, তাহলে সে ওয়েট করতে পারে, কারণ প্রেগনেন্সিতে জরায়ুটা অনেক বড় হয়ে যায়। এই বড় জরায়ু যে ছোট হয় তার একটা মেকানিজম আছে, এখানে যে মাসেল টিস্যু আছে এগুলো ব্রেকডাউন হয়ে যায়। জি হ্যাঁ, টিউমারের মাসেল কিন্তু ইউটারাসের মাসেলের মতোই, একই গাঠনিক। আচ্ছা তো এই সেম প্রক্রিয়াতে যে অটোলাইসিস বলে, সেম প্রক্রিয়াতে টিউমারের মাসেলগুলো কিন্তু অটোলাইসিস হয়ে যাবে। কাজে একটা প্রেগনেন্সি পরে টিউমারগুলো ছোট হয়ে যায়। জি। কাজে ভ্যাজানাল ডেলিভারি হলে সে ওয়েট করতে পারে যে এটা ছোট হয়ে গেল কিনা সেটা দেখার জন্য, তাহলে তার সার্জারি লাগবেই না। আর যদি সিজারিয়ান সেকশন করা হয় তাহলে সামনে পেলে ফেলে দিতে পারবে, অসুবিধা নেই। যদি করবেন এটা আগে মানুষ এবং করতো। যেটুকু বুঝছি যে আসলে মূলত এটি একটি পরিকল্পনার মধ্যে পড়ে, নিশ্চয়ই তার আগে থেকেই আগে কেউ সিজারের সময় মায়োটমি করতো না, এখনো অনেকে ভয় পায়, করে না, কিন্তু ভয়ের কিছু নাই এটা। কারণ প্রেগনেন্সিতে যে বডিলি চেঞ্জ হয় তাতে অনেক ব্লাড ভলিউম বাড়ে, একটু ব্লাড লস বেশি হয় বলে, কিন্তু খুব আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সে আমি কখনো মায়োটমি করতে গিয়ে ব্লাড লস কিন্তু বেশি পাইনি। কারণ আমরা ডেলিভারির সাথে সাথেই কিছু ড্রাগ দেই ইউটারাস কন্ট্রাকশনের জন্য, সাথে সাথে কিন্তু ভেসেলগুলো কন্ট্রাক্ট করে যায়। কাজে ওর যে টিউমারের মধ্যে যে সাপ্লাই আসবে সেখানেও কিছু কমে যায় ব্লাড সার্কুলেশন। যেটা হোক, সাবসেরাস মায়োমা, ইভেন ইন্টারমোরাল মায়োমা ফ্লা জটিল কিছু না। তবে ওনাকে যিনি দেখছেন আপাতত যদি মনে হয় যে সে সাহস করছে না, তাহলে যারা করে আশেপাশের তাদের কারোর সাথে আলাপ করে নিশ্চয়ই দর্শক আপনি বুঝতে পারছেন যে এই চিকিৎসাটি ম্যাডাম যেটি বলছিলেন যে আমাদের একজন গাইনোকোলজিস্টের স্ত্রী প্রসূতি বিদ্যা বিভাগের চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনার এই ডেলিভারির সময় নিশ্চয়ই সেটি আগে থেকেই আপনার একটা পরিকল্পনার মধ্যে থাকবে। তাহলে নিশ্চয়ই আপনি ভালো থাকবেন, আপনার সুস্থতা কামনা করছি। ম্যাডাম, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম যে বন্ধ্যাত্ব, আসলে বন্ধ্যাত্ব কখন বোঝা যাবে যে তার সেই ইনফার্টাইল হয়েছে, এটা কিন্তু আমরা আসলে অনেক সময় বুঝি না, আবার না বুঝেও কিন্তু অনেক সময় একটা ক্ষতির কারণ হয়ে যায়, ঝুঁকি বেড়ে যায়। একটা হলো যে মানে ট্রিটমেন্ট পারপাসে এটার একটা ডেফিনেশন তো করা হয়েছে যে 1 বছর কোনো কাপল যদি 1 বছর তারা যথাযোগ্য সুবিধা সহ একসাথে বসবাস করে। এই উত্তরটি নেব ম্যাডাম, তার আগে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে আমি আসছি। দর্শক কে আছেন আমাদের সাথে, নাম বলে আপনার প্রশ্নটি বলুন। জি, আমি সেলিম তালুকদার বলছিলাম সিরাজগঞ্জ থেকে। জি ভাই, আপনার সমস্যাটি বলুন। জি, আমি ম্যাডামের সঙ্গে একটু কথা বলতে জি চাচ্ছিলাম। শুনছেন ম্যাডাম, শুনছেন, আপনি বলুন। আচ্ছা, এখন আমার হচ্ছিল, আমি ডক্টর কানিস ফাতেমা, তো ওনাকে দেখাইছিলাম। আমি আমার স্ত্রীর একটু সমস্যা, জি বলছে যে আমার যে স্পামটা সেটা পরিমাণে একটু কম এবং একটু দুর্বল। এখন এইখানে উনি আমাকে পরামর্শ দিচ্ছেন যে আমার এই স্পাম থেকে যে ডিম্বাণুগুলো সেগুলো ওনারা আলাদাভাবে ফুটাইনে পরে প্রতিস্থাপন ওনারা আমাকে পরামর্শ দিচ্ছেন, এবং এখানে খরচ বলছেন প্রায় 3 থেকে 3.5 লক্ষ টাকার একটা খরচ হবে। এখন ম্যাডাম, এই জাতীয় আমাদের কি অন্য কোনো ওয়ে আছে কিনা আপনার জানা মতে, যদি আমাকে একটু বলতেন আমাদের খুব উপকার হতো। জি ধন্যবাদ দর্শক, আপনি শুনতে থাকুন আমাদের এই প্রশ্নটি, অবশ্যই নিশ্চয়ই উত্তর আমরা দেব। স্যার ম্যাডাম যদি আপনি এটাই টেস্ট টিউব চিকিৎসার কি, এখন এটাও ডিপেন্ড করে যে তার সিমেনের স্পামের পরিমাণ বা গতিশীলতা কেমন আছে তার উপর ডিপেন্ড করে। খুব মেডিকেল ট্রিটমেন্টের স্কোপ নাই, তবে যদি থাকে কিছু কিছু অ্যান্টিঅক্সিডেন্ট দিয়ে কিছুটা ইমপ্রুভমেন্ট করা যায়, কাউন্ট মোটিলিটি দুটোই বাড়ে কিছু কিছু ক্ষেত্রে। সেটা একটা ট্রায়াল দিয়ে যেহেতু জানতে চাচ্ছেন আর কোনো কিছু আছে কিনা, সেটার একটা শর্ট ট্রায়াল দিয়ে দেখা যেতে পারে যে চেঞ্জ হয় কিনা। তা না হলে এদের জন্য কিন্তু আসলে টেস্ট টিউব উপযোগী চিকিৎসা, যেটা বলছে যে স্ত্রীর ওভাম বের করে তারপরে ফার্টিলাইজ করে ভ্রূণটা প্রতিস্থাপন করবে। আমি ডেফিনেশনের দিকে আবার যাচ্ছি একটু। 1 বছর যদি তারা যথেষ্ট সুযোগ সুবিধা থাকার পরেও প্রেগনেন্সি না হয় তাহলে আমরা সেটাকে বলবো ইনফার্টিলিটি। কিন্তু মেয়েটার বয়স যদি 35 বা তার বেশি হয় সেখানে ডিউরেশনটা 6 মাস। আচ্ছা, সেখানে কিন্তু 1 বছর না। সে যদি 6 মাস, এই দম্পতি যেখানে মেয়ের বয়স, ছেলেদের বয়স খুব একটা এফেক্ট করে না, মেয়ের বয়স 35-এর উপরে, 35 বা তার বেশি, তাহলে তাদের জন্য 6 মাস। 6 মাস চেষ্টার পরেও যদি না হয় তাহলে ইনফার্টিলিটি, সেটা ইনফার্টিলিটি। তবে সেক্ষেত্রে শুরু থেকেই এই চিকিৎসাটি আসলে কিভাবে দেওয়া সম্ভব, বা আমাদের একজন দর্শক যিনি প্রশ্ন করছিলেন যে আপনিও বলছিলেন যে এটি একটি বিলাসী চিকিৎসার মতো, উন্নত দেশেও এটি আসলে অনেক খরচ করেই এই চিকিৎসাটি হয়। আমরা আসলে এই চিকিৎসাটি অন্য কোনো প্রক্রিয়া আছে বা আপনারা আসলে কিভাবে বিলাসী এআরটি যেটা সেই সেকশনটা বিলাসী, তার আগে সব
সব চিকিৎসায় যে এক্সপেন্সিভ তা না, একদম প্রাইমারি লেভেল থেকে যদি শুরু করি তাহলে স্বল্প খরচের চিকিৎসাও তো আছে। এখন ডিপেন্ড করে যে কার কি প্রবলেম। এটা এমন না যে আমি ব্যক্তি দেখে চিকিৎসা ঠিক করব। যে একজন ড্রাইভার এলো বা একজন চাষি এলেন, যে তাকে যে তার ইনকাম কম, তার টাকা নাই দেখে তাকে আমি সিম্পলি ইন্ডাকশন দেব তা হবে না। বা একজন বড় লোক এলো অনেক টাকা, যে তাকে আমি সরাসরি এআরটিতে নিলাম তা তো নয়। এটা তো সিলেক্টিভ ট্রিটমেন্ট, যার যেটা প্রয়োজন সায়েন্টিফিক আসলে বিজ্ঞান নির্ভর তাকেই যেতে হবে। এখন যদি কোনো একজন ড্রাইভারের যদি অ্যাজোস্পার্মিয়া থাকে, তার তো কোনো ক্রমেই বাচ্চা হবে না টেস্ট টিউব ছাড়া। হ্যাঁ, তার জন্য সে যদি ট্রিটমেন্ট করতে আসে তো তার জন্য তো এটা তখন বিলাসী হবে। সে জমি টমি গরু ছাগল সব বিক্রি করে যদি চিকিৎসা উনি বলছিলেন যে প্রায় 3.5 লক্ষ টাকার মতো খরচ হতে পারে, 3, 3.5, 4 পর্যন্ত লাগতে পারে, ডিপেন্ড করে কার কেমন ঔষধ লাগে আর কি। এখন ধরেন সিম্পলি ওভুলেশন হচ্ছে না, হ্যাঁ, তার হাজবেন্ডের সব ঠিক আছে, হাজবেন্ডের কোনো প্রবলেম নাই, আমরা টেস্ট করে দেখলাম। প্রথমে হাজবেন্ডের ইভ্যালুয়েশনের সময় ওয়াইফ হাজবেন্ড দুজনকেই টেস্ট করা হয়। হাজবেন্ডের কোনো সমস্যা থাক বা না থাক, তাকে টেস্ট করতে হবে। সে যতই বলুক যে ফিজিক্যালি আমি ভালো আছি, কোনো অসুবিধা নাই, কিন্তু বাচ্চা হচ্ছে না তো দুজন মিলেই হচ্ছে না। তাহলে অর্থাৎ এই যে আমরা যেটি বলছিলাম যে আসলে এখানে সামাজিক যে একটা অবস্থা রয়েছে, যে অর্থাৎ এই যে দায় এবং দায়িত্ব, এটি আসলে পুরুষ এবং স্ত্রী দুজনেরই নিতে হবে। তো এখন হাজবেন্ডের স্পাম যদি ঠিক থাকে তাহলে তাকে নিয়ে আর কোনো ঝামেলা নেই। এখন ধরেন মেয়েটার ওভুলেশন হচ্ছে না, সিম্পলি কিছু ড্রাগ আছে যেটা খেলে ওভুলেশন হয়। বিশেষ করে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটা ডিজিজ আছে, ওদের ওভুলেশন নিজে থেকে হয় না। তাদেরকে কিন্তু একটু টোকা দিলেই ধরেন সেরকমই ব্যাপার, যে কিছু ড্রাগ দিলেই ওভুলেশন হতে পারে। ওভুলেশন হলেই প্রেগনেন্সি হয়ে যাবে। কাজে ওদের কিন্তু খুবই অল্প খরচে চিকিৎসা হয়ে যায়। এখন কোনো পিসিওর মেয়েদের, এখন যারা শুনছে তাদের মধ্যে যেমন কেউ থাকে যে অনেক ইনজেকশন নেওয়ার পরে হয়নি, সেরকম আছে, সে বলবে কি বলে ম্যাডাম যে শুধু অল্প খরচে হয়। কিছু কিছু পিসিও আছে যারা একটু রেজিস্ট্যান্ট টাইপের, তাদের হয়তো ড্রাগ বেশি লাগে, ইনজেকশন লাগতে পারে, তারপরে সার্জারি ওভারিয়ান ড্রিলিং বলে সেটাও লাগতে পারে, তারপরে হয়তো হয় না, তখন তাদের টেস্ট টিউব লাগতে পারে। সেটা এখন ছেকে দেখা যায় যে একটা পোর্শনের সেটার সংখ্যা যে খুব বেশি তা নয়, কিন্তু বেশিরভাগই কিন্তু ওভুলেশন হলেই প্রেগনেন্সি হয়ে যায়। কাজে এটা কিন্তু খুব কম খরচের চিকিৎসা। আচ্ছা, হ্যাঁ, তারপরে এন্ডোমেট্রিওসিস আর্লি স্টেজে যদি বন্ধাত্বের সব চিকিৎসাই আসলে খুবই কস্টলি বা সব চিকিৎসায় খরচ করতে হবে এরকম নয়। আমি এটাই বলতে চাচ্ছি যে সব প্রাইমারি চিকিৎসা একদমই কস্টলি না। তবে ইনিশিয়ালি এলেই যেটা হয় যে ইভ্যালুয়েশন একটু টাকা খরচ হয় ইনভেস্টিগেশনগুলোতে, কারণ তার হরমোন প্রোফাইলটা দেখতে হবে, তার মানে শরীরের কোথাও, যেটা বললাম যে বিভিন্ন ডিজিজ এসে এফেক্ট করে, শরীরের কোথাও কোনো প্রবলেম যদি থাকে তাহলে আমি যে ট্রিটমেন্ট দেবো সেটা রেজাল্ট ভালো পাবো না। ধরেন থাইরয়েড প্রবলেম, থাইরয়েডের যদি হাইপোথাইরয়েডিজম যে ডিজিজ আছে তাতে টিএসএস লেভেল অনেক বেশি থাকে। টিএসএস লেভেল বেশি না বা তার যে সিমটম থাকবে, এখন কোনো পেশেন্টের হাইপোথাইরয়েডিজমের কোনো সিমটম নাই কিন্তু তার টিএসএস লেভেল একটু বেশি, ওটুক যদি আমি কারেক্ট না করি তাহলে আমি যে ওভুলেশন ইন্ডাকশন দিব তার রেজাল্ট পাবো না। তাহলে থাইরয়েডের এখন এগুলো প্রতিনিয়ত রিসার্চ হতে হতে এমন পর্যায়ে আসছে যে এখন টিএসএস লেভেল 2.5 বা তার নিচে নর্মাল, কিন্তু টিএসএস এর লেভেল আপার লিমিট 5। নর্মালি একটা পেশেন্ট মানুষের আপার লিমিট 5, কিন্তু রিপ্রোডাকশনের জন্য যে ইনফার্টিলিটিতে ভুগছে তাকে কিন্তু আমরা ওটাকে কমিয়ে 2.5 এ নিয়ে আসি। 5 থাকলেও তাকে ড্রাগ দেয় যে 2.5 যাতে থাকে। তো এই যে আনুষঙ্গিক জিনিসগুলো, মানে ক্রিয়েশন অফ ফিল্ড, আগে আপনাকে ফিল্ডটা ক্রিয়েট করতে হবে, তারপরে ট্রিটমেন্টে যেতে হবে। অর্থাৎ এটা একটি বড় পরিকল্পনা ম্যাডাম, আপনি যেটা বলছিলেন যে অনেক কিছু দিয়ে কিন্তু এই চিকিৎসাটি রান্না বান্নার সাথে তুলনা করি যে আপনি রান্না করতে গেলে নানান রকম মশলা দিতে হবে, সেই মশলা একটু হেরফের হলেই টেস্ট হবে না, সোজা কথা। কাজে এই যে চতুর্দিক গুছিয়ে আনা, এটা একটু হেরফের হলে আপনি রেজাল্ট পাবেন না। জি, ধন্যবাদ ম্যাডাম। আমাদের সাথে একজন দর্শক আছেন, দর্শকের প্রশ্নটি নিয়ে আমরা আবার আলোচনায় আসবো। কে আছেন দর্শক আমাদের সাথে? নাম বলে আপনার প্রশ্নটি করুন। জি বলুন আপনার সমস্যাটি। জি শুনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ইকবাল হোসেন বলছিলাম। জি, আমরা ম্যাডামের পেশেন্ট আর কি। জি বলুন ম্যাডাম, শুনছেন? জি বলুন। ম্যাডাম, আমরা আপনার ওখানে ট্রিটমেন্ট শুরু করেছিলাম গত জানুয়ারির দিকে। তারপরে করোনাটা আসছিল, তারপরে আমরা মোটামুটি করোনা শেষ হওয়ার পরে জুনের দিকে আপনার ওখানে গিয়েছিলাম সমস্ত রিপোর্ট নিয়ে। জি, তারপরে ম্যাডাম রিপোর্ট দেখে সবকিছু দেখে বলছিলেন যে আমার ওয়াইফের তেমন কোনো প্রবলেম নাই, আমারই একটু স্পার্মের সমস্যা ছিল। জি জি।
সেটা ছিল আপনার সিভিয়ার অলিগোস্পার্মিয়া। আচ্ছা, জি জি তো সেখানে আমাকে একটা ওষুধ দিয়েছিলেন, ওটা আমি খাওয়ার পরে 3 মাস পার হয়ে গেল। জি এখন আমি ওইটা আবার দেখাইছিলাম, তো আবার ম্যাডাম ওই আরেকটা দিয়েছিলেন, ওষুধ দিয়েছিলেন, ওটাও মোটামুটি শেষ হয়ে গেছে। এখন কি করব ম্যাডাম? এখন কি করবেন? জি জি, আপনি শুনতে থাকুন ম্যাডাম। শুনেছেন, এই বিষয়টি নিয়ে আমরা অবশ্যই আলোচনা করব। দর্শক, আজকে আমাদের এই আলোচনা বন্ধ্যাত্ব নিয়ে আপনারা দেখছেন। নিশ্চয়ই এই বিষয় নিয়ে আপনাদের অনেক প্রশ্ন রয়েছে, আমরা চেষ্টা করব যতগুলো প্রশ্ন নিতে। আমাদের সাথে আরও একজন দর্শক আছেন, কে আছেন? সম্ভবত সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। নিশ্চয়ই আপনারা চেষ্টা করছেন অনেক। আমরা এই প্রশ্নের উত্তরটি যদি দিয়ে দেই, দেন ম্যাডাম, কেননা আপনার নিজেরই রোগী এটা। তাকে তো ইনস্ট্রাকশন দেওয়া আছে, যেটা বললাম যে আমরা কিছু মেডিকেশন দেই, মূলত অ্যান্টিঅক্সিডেন্ট আসলে, যেটা দিলে 2 মাস পরে যদি তার চেঞ্জ হয়, যদি ইমপ্রুভ করে, তাহলে তার ওয়াইফকে আমরা ড্রাগ দিব, অ্যাপ্লাই করব, যে ওভুলেশন ইন্ডাকশন দিব। দিয়ে এই ধরনের পেশেন্টকে আমরা আইইউআই করি সাধারণত। যেহেতু ফ্লাকচুয়েট করে, কখনো কম কখনো বেশি, ড্রাগ খাওয়ার পরে একটু ইমপ্রুভমেন্ট হলো, এটা ধরে রাখা যাবে কিনা, এভাবে থাকবে কিনা সেটা বলা মুশকিল। কাজে একটু ভালো হলেই তাকে হয়তো আইইউআই করব। আর যদি তার চেয়েও ভালো লেভেলে থাকে, হয়তো কিছুদিন ইন্ডাকশন দিয়ে দেখা যেতে পারে। আর যদি সেম থাকে, সিভিয়ার অলিগোস্পার্মিয়া, যেটা নর্মালি প্রেগনেন্সি সম্ভব না, তাহলে তার এআরটি প্রয়োজন হবে। জি, ধন্যবাদ। দর্শক, আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখন কি করণীয় রয়েছে আপনার। আমাদের সাথে একজন অনলাইনে প্রশ্ন করেছেন ম্যাডাম। আমাদের যেহেতু এই অনুষ্ঠানটি অনলাইনেও যায় সরাসরি, আমরা একটু প্রশ্নটি আপনাকে বলছি। যে নাম প্রকাশে অনিচ্ছুক, সে বলছে যে তার ওয়াইফের বয়স 35 বছর, বিয়ের 3 বছর হয়ে গেছে, কিন্তু সে কনসিভ করতে পারছেন না। বিষয়টি গাইনোকোলজিস্ট দেখেছেন, তাকে লেট্রোজল নামে একটি ট্যাবলেট আসলে সাজেস্ট করেছেন। আসলে সে এই চিকিৎসার মধ্যে আর কি করণীয় রয়েছে, এই বিষয়টি জানতে চাচ্ছেন। এই ওষুধ ছাড়াও কি কোনো ওষুধ দরকার আছে কি? এখন এটা তো সামগ্রিকভাবে দুজনের প্রোফাইল দেখে তারপর ডিসিশন নেওয়া হয়। লেট্রোজল যদি দিয়ে থাকে, বয়স 35 হতে পারে, তার যদি প্রোফাইল ভালো থাকে, তাহলে লেট্রোজল দিয়েছে, যেটা বলেছিলাম ওভুলেশন ইন্ডাকশন। তো এটা দিয়ে নিশ্চয়ই তার পরিকল্পনা আছে। যে সাধারণত আমরা ওভুলেশন ইন্ডাকশন 6 মান্থস দেখি, 6 মাস ইন্ডাকশন দিলে না, শুধু ইন্ডাকশন দিয়ে ওভুলেশন হচ্ছে কিনা, মানে আমরা তো দেই ওভুলেশন করানোর জন্য, ওভুলেশন হচ্ছে কিনা সেটা কনফার্ম করে 6 মান্থস দেখব। 6 মান্থস দেখে যদি না হয়, তাহলে নিশ্চয়ই হাজব্যান্ডের প্রোফাইল এখানে ভালো, তা না হলে দিত না এটা। হ্যাঁ, তো 6 মাস পরে যদি তার প্রেগনেন্সি না হয়, তখন তার টিউবাল ফ্যাক্টরটা দেখতে হবে। যে জ্বরের সাথে দুটো ফেলোপিয়ান টিউব থাকে, যেটা দিয়ে শুক্রাণু ডিম্বাণু চলাচল করে, ওটা ঠিক আছে কিনা। ওটা দেখার জন্য, যেহেতু 35 ইয়ার্স, আমরা রিকমেন্ড করি ল্যাপ্রোস্কোপি করা, টিউব দেখার জন্য। দুটোভাবে দেখা যায়, একটা এক্সরে হিস্টোসালপিংগ্রাম, আর একটা হলো ল্যাপ্রোস্কোপি। হিস্টো একটু লেস এক্সপেন্সিভ, লেস ইনভেসিভ, কিন্তু সমস্যা হলো যদি হিস্টোতে একটা নেগেটিভ রেজাল্ট বলে, তাহলে আবারও ল্যাপ্রোস্কোপি করতে হবে। কিন্তু 35 ইয়ার্স একটা এন্ড পয়েন্টে চলে আসছে, এখন তাকে নিয়ে ওই ডাবল করার সময় নেই। কাজে তাকে সরাসরি ল্যাপ্রোস্কোপি করে টিউবাল ফ্যাক্টরটা দেখতে হবে। তারপরে ডিপেন্ড করবে যে টিউব দেখে কি পেলো, তার উপরে নেক্সট ডিসিশন। যে এটা একবারে বলা যাবে না তো যে কি করবে, বরং যে গাইনোকোলজিস্টের সাথে পরামর্শ নিয়েছেন, নিশ্চয়ই তার সাথে পরামর্শ করলে সে বাকি পরবর্তী চিকিৎসার বিষয়টি বলবে। একজন দর্শকের যে বিষয়টি ছিল, বলছিলেন যে করোনার সময় কিন্তু আমরা এটা দেখেছি ম্যাডাম, যে যখন মার্চ থেকে শুরু হলো, এরপরে আপনারা যাদের কাছ থেকে চিকিৎসা নিচ্ছিল রোগীরা, তারা কিন্তু এই বন্ধ্যাত্ব চিকিৎসাটি মাঝখানে কিছুটা একটা ঝামেলার মধ্যে পড়েছে। এখন তাদের জন্য আসলে সামগ্রিকভাবে কি বিবেচনা করা যায়, বা তাদের জন্য কি এখন আমরা করছি? অ্যাকচুয়ালি আমাদের যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, বড় বড় দুটো অর্গানাইজেশন, সেটা ইউরোপিয়ান, একটা আমেরিকান, তাদেরই ইনস্ট্রাকশন ছিল যে এখন ইনফার্টিলিটির সমস্ত চিকিৎসা বন্ধ থাকবে, কারণ যেহেতু এটা কোনো ফিজিক্যাল প্রবলেম না, এটার জন্য কেউ মারা যাবে, দিস ইজ নট ইমার্জেন্সি না, কাজেই সব ট্রিটমেন্ট বন্ধ থাকবে, নাম্বার 1। নাম্বার 2, কেউ যদি করোনা এফেক্টেড হয় এবং তারপরে প্রেগনেন্সি হয়, তাহলে সেটার আউটকাম কী হবে সেটাও আমরা জানতাম না তখন, তাই না? এই সমস্ত কারণে এটা টোটালি বন্ধ ছিল। তারপরে প্রতি মাসে একটা তাদের রিকমেন্ডেশন আসতো। তারপরে একসময় শুধুমাত্র যাদের ক্যান্সারের পরে কেমোথেরাপির জন্য আমরা এটা জানতে চাই, টিস্যু ফ্রিজিং হয় তাদের, এবং এন্ডোমেট্রিওসিস, এটা একটা জটিল জিনিস তাদের, এবং যে সমস্ত মহিলাদের বয়স হয়ে যাচ্ছে, তাদের বেশি দিন বাচ্চা হওয়ার সময় নাই, তাদের, এই 3টে গ্রুপকে শুধু এই সময়
করার জন্য রিকমেন্ডেশন ছিল। অর্থাৎ কিছু স্পেসিফিক গ্রুপের ছাড়া বা তারপরে বাকিদের কিছুদিন জন্য পরে আবার তারা বলল যে না। আমাদের সাথে দর্শকের প্রশ্ন রয়েছে, আমরা একটা দর্শকের প্রশ্ন নিয়ে আবার নিশ্চয়ই আলোচনা করব। জি দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন। জি শুনছি, আপনি আপনার সমস্যাটি বলুন। টেলিভিশনে ভলিউম কমে আপনার প্রশ্নটি বলুন। কি করছো? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার সমস্যাটি বলুন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। শুনছি, ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্নটি বলুন ভাই। হ্যাঁ, আমার নাম মনির। জি। আমি ভোলা থেকে বলছি। আমার বয়স 42, আমার ওয়াইফের বয়স 33, আমাদের বিয়ের বয়স 6 বছর। জি। তো আমরা এখনো নিঃসন্তান। 6 বছর বিয়ের বয়স। এর আগে ডাক্তার দেখিয়েছি। ডাক্তার যে বিভিন্ন টেস্ট বা রিপোর্টে যেটা আমার ধরা পড়ছে অলিগোস্পার্মিয়া, মানে স্পার্ম কাউন্ট প্রয়োজনের তুলনায় কম। জি জি জি। আমরা যেটা হয়েছে, আমরা সঠিক ডাক্তার বা আসলে ডাক্তার চেঞ্জও করা হয়েছে কয়েকবার, কিন্তু আমরা যে ডাক্তারের যে মেডিকেশন সেটা ভালো রেজাল্ট আমরা এখন পর্যন্ত পাইনি। তো আমরা যেটা এই মুহূর্তে সিদ্ধান্ত নিচ্ছি যে ম্যাডাম, যে ডাক্তার রাশিদা বেগম, আমরা ওনার দ্বারস্থ হতে চাই। তো আসলে আমার যে সমস্যা, যে অলিগোস্পার্মিয়া, এটা ট্রিটমেন্টটা আসলে কি প্রক্রিয়া, এবং আসলে আমরা এই মুহূর্তেই যত তাড়াতাড়ি সম্ভব ম্যাডামের সাথে দেখা করতে চান। জি, আমাদের অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনি শুনছেন। আপনার যে সমস্যাটি আমরা ম্যাডাম শুনেছেন, আমরা চেষ্টা করব আপনার এই বিষয়টি নিয়ে যতটুকু পরামর্শ দেওয়া যায়। ম্যাডাম আমি শুধু ওনাকে না, ওনাকে উপলক্ষ করে সবাইকেই বলতে চাচ্ছি যে যাদের অলিগোস্পার্মিয়া, সিভিয়ার অলিগোস্পার্মিয়া এবং রিপিটেডলি অলিগোস্পার্মিয়া আসে, তাদের কিন্তু ধরেই নিতে হবে যে নর্মাল প্রেগনেন্সি হওয়ার সম্ভাবনা নাই। তারা যেন যখন ডায়াগনোসিস হয় তখনই তার যদি ক্যাপাসিটি থাকে, ইকোনমিক ক্যাপাসিটি যদি থাকে, তাহলে দেরি না করে সাথে সাথে যে কোনো এআরটি সেন্টারের সাথে সে যোগাযোগ করুক। কারণ ওই বয়সের সাকসেস রেট ইজ ভেরি ভেরি গুড। যখন ইয়াং থাকে মেয়েটা, পার্টিকুলারলি মেয়েটা যখন ইয়াং থাকে, তখন কিন্তু সাকসেস রেট খুবই ভালো। আমাদের মোর দ্যান 60%ও সাকসেসফুল হওয়া যায় যদি মেয়েরা ইয়াং থাকে। এখন কথা হচ্ছে যে এই অলিগোস্পার্মিয়া, আজকে এই ট্রিটমেন্ট, কালকে ওই ট্রিটমেন্ট, এই করে করে মেয়েটার বয়স যখন বাড়িয়ে ফেলে, তখন সে যদি 35 ক্রস করে 40 কাছাকাছি যায়, তখন কিন্তু সাকসেস রেট ড্রামাটিক্যালি কমে যাবে। জি। হ্যাঁ, কাজে এই অলিগোস্পার্মিয়া বা অ্যাজোস্পার্মিয়া পেশেন্ট যখনই ডায়াগনোসড হবে, তখনই তাদের যদি ক্যাপাসিটি থাকে, যেখানে করুক, ইন্ডিয়াতে করুক, থাইল্যান্ডে করুক, পৃথিবীর যেখানে করুক, বাংলাদেশে হচ্ছে, কিন্তু ইমিডিয়েটলি যেন ট্রিটমেন্ট করে যদি তাদের ইকোনমিক ক্যাপাসিটি থাকে। দেরি না করে, দেরি করে মেয়েটার বয়স বাড়ানো মানেই তার সাকসেস রেট ডাউনে যাওয়া। মনে রাখতে হবে, এদের বয়স বাড়লে দুটো জিনিস হয়, একটা হলো এগের সংখ্যা খুব কমতে থাকে, এবং যে এগুলো থাকে তার কোয়ালিটিও খারাপ হতে থাকে। কাজে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই কমতে থাকে। কোয়ালিটি খারাপ হলে সেটা দিয়ে ভালো এমব্রায়ো হয় না, এবং অ্যাবর্শন রেট বেশি হয়, এবং কনজেনিটাল ডিফেক্ট হওয়ার চান্স থাকে বাচ্চাদের। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে যে মেয়েটা ইয়াং থাকতেই যেন ট্রিটমেন্টটা কমপ্লিট করে। জি, খুব চমৎকার করে বলছিলেন ম্যাডাম। আমাদের আলোচনা যদি আরও দীর্ঘ হতো তাহলে নিশ্চয়ই হয়তো আমাদের দর্শকদের জন্য ভালো, আমরা খুব ভালো করে পরামর্শগুলো আপনি দিতে পারতেন। তবুও অনুষ্ঠানের যেহেতু একটি সীমা রয়েছে, আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে এসেছি, আমরা একটু ছোট্ট করে জানতে চাই যে প্রথম সন্তানের পরেও অনেক সময় দেখা গেছে যে একটা অনেক গ্যাপ পড়ে যায়, অর্থাৎ যারা সন্তান আরও চায়, দ্বিতীয় সন্তানের জন্য চেষ্টা করে, তাদের ক্ষেত্রে এটাকে কি বন্ধাত্বের সমস্যার মধ্যে পড়বে, বা তাদের ক্ষেত্রে কি চিকিৎসা রয়েছে? ডেফিনেটলি সেখানেও সে ট্রাই করার 1 বছরের মধ্যে না হলে আমরা ইনফার্টিলিটি বলবো। হ্যাঁ, তখন সেটার নাম হলো সেকেন্ডারি ইনফার্টিলিটি। যার কখনোই বাচ্চা হয়নি তাকে বলবো প্রাইমারি ইনফার্টিলিটি। আর যার বাচ্চা না শুধু কনসিভ করেছিল, সেটা অ্যাবর্শন হয়ে যেতে পারে, একটোপিক প্রেগনেন্সি বলে সেটা হতে পারে, বা মোলার প্রেগনেন্সি, অ্যাবনর্মাল প্রেগনেন্সি হোক, অথবা প্রিমেচুর ডেলিভারি, অথবা একটা ফুল টার্ম বাচ্চা হয়ে গেছে। এই গ্রুপের যদি দেখা যায় যে পরবর্তীতে 5 বছর বা 7 বছর পরে সে 1 বছরের জন্য ট্রাই করলো, হলো না, সেটাকে সেকেন্ডারি ইনফার্টিলিটি বলে। তাদের জন্য কিন্তু ইনিশিয়াল ইভ্যালুয়েশন সেম, প্রাইমারি ইনফার্টিলিটির জন্য যেমন, তার জন্য সেরকমই। জি, ধন্যবাদ ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক প্রশ্ন ছিল আমাদের দর্শকদের, আগামী পর্বে নিশ্চয়ই আপনাকে কোনো একটি সময় আবার পাবো, এবং আপনি ছোট্ট করে যদি আমাদের দর্শক এবং আপনার রোগীরা রয়েছেন তাদের ব্যাপারে কিছু পরামর্শ। সেকেন্ডারি ইনফার্টিলিটি যেহেতু লাস্ট কোর্সে, এটা নিয়ে আমি বলি যে অনেকেই কিন্তু একটা বাচ্চা হওয়ার পরে বেশ একটা গ্যাপ দেয়। তো এটা বললে আবার জাজমেন্টাল হয়ে যাবো কিনা কি জানি না, কিন্তু আমার মনে হয় যে শেষ অল্প সময় যেন পরপর দুটো বাচ্চা নিয়ে নেয়, তাহলে জটিলতা অর্থাৎ খুব
খুব অল্পে যদি খুব দ্রুত সন্তান নিয়ে নেয় তাহলে তাদের জন্য জটিলতায় পড়ার জটিলতা সম্ভাবনা কমে কমে যায়। যায়। জি, ধন্যবাদ ম্যাডাম আপনাকে আমাদের স্টুডিওতে আসবার জন্য। দর্শক, আমরা আজকে আলোচনা করলাম বন্ধ্যাত্ব চিকিৎসার সমস্যার সমাধান নিয়ে। আপনারা শুনছিলেন, নিশ্চয়ই আগামী পর্ব আমাদের দেখবেন ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেড হেলথ জংশনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ।